আচ্ছা, তোমাদের আমাকে শুনতে পাচ্ছ নিশ্চয়ই? তোমাদের যদি আগের ক্লাসের কোন রকমের কোনো প্রবলেম থাকে, বুঝতে পারোনি এমন যদি কিছু হয়, তাহলে প্রশ্ন করতে পারো আগে। বাকিটা জয়েন করতে করতে তোমাদেরকে আমি ওই জায়গায় কিছু থাকলে আমি বলে দিই। আরেকটা হচ্ছে যে এইটাই এই লেকচারটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে। তো আমি গত পরশুদিন এরকম আরেকটা লিটারেচার পেয়েছি, যে জায়গাতে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে স্টেজেস অফ আরবান গ্রোথ, আর আমি বলেছি যে প্রসেসেস অফ আরবান গ্রোথ। ঠিক আছে? তো তোমরা এটা এইভাবেও লিখতে পারো যে স্টেজেস অফ আরবান গ্রোথ। তো সেই ক্ষেত্রে তোমার ব্যাখ্যাটা এইভাবে দেওয়া হয় যে আমরা বলেছি যে কনসেন্ট্রেশন সেন্ট্রালাইজেশন, ডিকনসেন্ট্রেশন ডিসেন্ট্রালাইজেশন। আর ওই আহ, ওই টেক্সটের মধ্যে বলা আছে ইনভার্সন এন্ড সাকসেশন। প্রথম দুটো স্টেজ হচ্ছে ইনভার্সন এন্ড সাকসেশন, আর পরের দুটো হচ্ছে তোমার কনসেন্ট্রেশন এন্ড সেন্ট্রালাইজেশন। ইনভার্সন এন্ড সাকসেশন, তারপরে হচ্ছে কনসেন্ট্রেশন এন্ড সেন্ট্রালাইজেশন, তারপরে হচ্ছে সেগ্রিগেশন। এবং সেই টেক্সট বা লিটারেচারের মধ্যে তোমার আরবান ডিকে নাই। ঠিক আছে? আমার কথা যদি কেউ বুঝে না থাকো তাহলে প্রশ্ন করতে পারো, আমি কিন্তু মানে পাশাপাশি দুটো। চতুর্থটা কি বলেছিলেন স্যার? চতুর্থটা হচ্ছে কনসেন্ট্রেশনের সেন্ট্রালাইজেশন। স্যার এখানে ইনভেনশন আর সাকসেশন এই দুটো বলতে আমরা কি বুঝবো? তোমরা ওই যে প্ল্যান্ট সাকসেশন পড়েছো কি বায়োজিওগ্রাফিতে? হ্যাঁ, পড়েছি। ওই ওই প্ল্যান্ট সাকসেশনে যা আছে এই আরবানের ক্ষেত্রে, আরবান গ্রোথের ক্ষেত্রে, সেটা কি এই জায়গাতে বোঝানো হয়। এই জায়গাতে মানুষ এবং তার অ্যাক্টিভিটিস প্রথমে কোনো একটা জায়গায় উম আসে, বা সেই জায়গাতে এসে তার কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে চায়। যখন সে কর্মকাণ্ডের বিস্তার ঘটাতে পারে, তখন তার একটা সাকসেশন হয় ওই জায়গাটার মধ্যে, মানে একটা স্থায়িত্ব লাভ করে। ঠিক আছে? ঠিক একইভাবে কোনো একটা এনভায়রনমেন্টে একটা নিউ প্ল্যান যদি আসে, সেই কমিউনিটি যদি আসে, তাহলে সেই জায়গাতে সে কি করে? প্রথমে সে বেঁচে অ্যাডপ্ট থাকার করার চেষ্টা চেষ্টা করে। করে। হ্যাঁ, অ্যাডপ্ট হুম। করার চেষ্টা করে, বেঁচে থাকার চেষ্টা করে। যখন সে অ্যাডপ্ট করা হয়ে গেল, তারপরের স্টেজটা হচ্ছে যে সে তখন ওই জায়গাতে একটা বিস্তার। সাকসেশন, হ্যাঁ, একটা, সে তখন তার কি করে, তার কমিউনিটি বিস্তার করার চেষ্টা করে। সেটাকে বলা হয়, সে যদি ভালো মতো অ্যাডাপ্ট করতে পারে, তাহলেই সেটাকে বলা হয় সাকসেস স্টোরি বা সাকসেশন। তো ঠিক একইভাবে এই জায়গাতে এই জিনিসটাকে কল্পনা করা হয়েছে যে মানে একজন লোক তার ইকোনমিক অ্যাক্টিভিটিস কে নিয়ে আসলো। যেমন তোমরা খুব সহজে এই জিনিসটা চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে গ্রোথ সেন্টার বা হাট বাজার দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। এক্স্যাক্টলি কোনো একটা গ্রোথ সেন্টার বা হাট বাজার কোনো এক সময় একটা আরবান সেন্টার হয়ে যায়, এবং এগুলোর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের হাইওয়ের। খুব মাঝে মাঝে তোমরা দেখবা যে মাঝে মাঝে যখন চৌরাস্তার মোড় হয়ে গেল, বা 6 রাস্তার মোড় হয়ে গেল, 3 রাস্তার মোড় হয়ে গেল, সেই সমস্ত জায়গার মধ্যে এই গ্রোথ গুলো দেখা যায়। আসলে এগুলো কিন্তু তোমার মনে করো না যে বড় রাস্তার মধ্যে নতুন করে এগুলো হয়েছে, না, এগুলো কিন্তু অনেক আগের থেকেই হয়েছে। কিন্তু বড় রাস্তাগুলো ওই রাস্তার উপর দিয়ে নির্মাণ করা হয়েছে। ফলে ওই যে গ্রোথ গুলো তুমি দেখতে পাচ্ছ, এই গ্রোথ গুলো কিন্তু আগের। এবং এগুলোই দেখা যায় যে কোনো একটা শহর হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে হতে দেখা গেল যে একটা গ্রোথ সেন্টার হয়ে গেল, গ্রোথ সেন্টার থেকে একটা শহর হয়ে গেল। এরকম বাংলাদেশে অনেক এক্সাম্পল আছে। তো এইগুলোর ক্ষেত্রে যেটা করা হয়, মানে যেভাবে হয়, প্রথমে হাট বাজারে মানুষ আসে কিভাবে? হাট বাজারে মানুষ যে কোনো তার প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসে, এবং আহ, আসে কারা? আশেপাশের লোকজন, কাছাকাছি লোকজন আসে যখন ছোট থাকে। এবং এসে প্রথমে কিন্তু হাট বাজার এলোমেলো ভাবে বসে, যে মানুষ আসলো দূর দূরান্ত থেকে, যেই জিনিসটাই নিয়ে আসুক না কেন, যে জায়গায় সে জায়গা পাচ্ছে সেই জায়গায় সে বসে পড়ছে। এইভাবে ওই জায়গাটার মধ্যে একটা গ্রোথ শুরু হচ্ছে। তো এটা একদম আর্লি স্টেজ, মানে কনসেন্ট্রেশনের একটা আর্লি স্টেজ।
এরপরে যেটা হয় সেটা হচ্ছে দেখা যায় যে হাট বাজারের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়। কম্পিটিশন শুরু হলে পরে উম, আহ, যেই জায়গায় যেই ইকোনমিক অ্যাক্টিভিটিস যাবে, বা আমি যদি তোমাদের সহজে বলি, যেই জায়গায় যেই জিনিসটা বিক্রির জন্য সহজ হবে সেই জায়গায় একটা গ্রুপ টুগেদার শুরু হয়। যেমন খেয়াল করে দেখো, হয়তো মাছের যেই দোকানগুলো সেগুলো এক জায়গার দিকে যেতে শুরু করে, কিন্তু প্রথমে তুমি সেটা পাবা না, বিচ্ছিন্নভাবে মানুষ বসতে শুরু করে। কিন্তু দেখা যায় যে মাছের বাজার একটা জায়গার মধ্যে চলে গেল। আচ্ছা, গ্রসারি সবগুলো একটা জায়গায় চলে গেল। তারপরে মিষ্টির দোকানটা আরেক জায়গায় চলে গেল। তারপরে দেখা যায় যে বাজারের মধ্যে আরো অন্য ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু করে, কারণ ওই জায়গাতে একটা ট্রেড শুরু হয়ে গেল, একটা বাণিজ্য শুরু হয়ে গেল। বাণিজ্য শুরু হলে মানুষের টাকা পয়সা তখন কোথায় রাখবে এরকমের একটা ডিমান্ড ক্রিয়েট হয়। সে ডিমান্ড ক্রিয়েট করার আগেই দেখা যায় ব্যাংকওয়ালারা তাদের ডিমান্ডটা ক্রিয়েট করে ফেলছে। দেখা যায় যে একটা ব্যাংক চলে আসলো। তো এইভাবে কি হয় যে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো অথবা মানুষের যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো আছে, যেটাকে এই বাজার ভিত্তিক কর্মকাণ্ড, সেগুলো একটা স্থায়িত্ব লাভ করা শুরু করে। হয়তো কোনো এক সময় দেখা যাবে যে সেই সেই যে বাজার ছিল, তুমি যে ছোটবেলায় বাজার দেখে আসছো, সেই বাজারটাই নাই, উধাও হয়ে গেছে ওই জায়গাটার মধ্যে। বাজার হয়তো একটা অন্য জায়গায় চলে গেছে, সেই জায়গাতে হয়তো দেখা যাচ্ছে যে অন্য ধরনের স্ট্রাকচার চলে আসছে। ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ এগুলোতে ভরে যাচ্ছে। তো আসলে ওই যে যে আর্লি যারা এসে বসলো, যারা রিটেল বিজনেস শুরু করলো, তারা আর দেখা যাবে ওই জায়গাতে নাই, বাজারটা অন্য জায়গায় শিফট হয়ে চলে গেছে, কারণ তারা ওই জায়গাতে কম্পিট করে আর থাকতে পারেনি। ফলে এইভাবে জিনিসগুলো আসলে শুরু হয়। তখন আমরা বিভিন্ন এই ধাপগুলোকে এক এক ভাবে আমরা এক এক ধাপটাকে বর্ণনা করি। তো এইভাবে স্যার হচ্ছে যে ওয়েটিং রুমে ইনভার্সন, মনে হয় একজন সাকসেশন। আছে বলতেছেন। ওয়েটিং রুমে কেউ নাই তো, দুইজন ছিল, তাদেরকে নিয়ে নিয়েছে। হয়তো কেউ ঢোকার চেষ্টা করছে। জি স্যার। তোমরা এই মুহূর্তে 64 জন আমার সাথে আছো। ওকে, আমি তোমাদের আহ, এই দুটো জিনিসই আমি বলে দিলাম, তোমরা একটু খাতার মধ্যে লিখে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। স্যার এক্সামে দুটো এক্সপ্লেইন করব নাকি আপনার যে আরবান গ্রোথের না, প্রসেস যদি গুলো 6টা? যদি আসে তাহলে আমি মনে করি যে আমরা যে 6টা কথা বলেছি সেই 6টা দেওয়াটাই ভালো হবে, বেটার হবে। ওকে কারণ স্যার। সেই জায়গাতে আবার আরবান ডিকের কথা নাই। আম, এই জায়গাতে দুটো পার্থক্য আছে, যে পার্থক্যটা হচ্ছে মানে এই আরবানের অ্যানালাইসিস গুলো সমসাময়িক সময়ে, মানে একটু খেয়াল করে দেখো যে সোশিওলজিস্ট এবং জিওগ্রাফাররা এবং ইকোনমিস্টরাও একই সাথে আরবানের উপর অ্যানালাইসিস শুরু করে। ফলে অনেক জিনিস কিন্তু আমাদের জিওগ্রাফি থেকে ইকোনমিতে গিয়েছে, ইকোনমিক্সে গিয়েছে, ইকোনমিক্স থেকে জিওগ্রাফিতে এসছে, জিওগ্রাফি থেকে সোশিওলজিতে গিয়েছে, সোশিওলজি থেকে জিওগ্রাফি মানে অ্যাকসেপ্ট করেছে, সোশিওলজি থেকে ইকোনমিক্স এর মধ্যে ঢুকেছে। ফলে একটা ব্ল্যান্ডিং হয়েছে এই জায়গাটার মধ্যে। মানে আমরা আমরা যেই ইনভাশন, সাকসেশন, এই জিনিসগুলোর কথা বলেছি, এগুলো কিন্তু খেয়াল করে দেখবে এগুলো আমাদের অনেকটাই যে মানে বায়োজিওগ্রাফির টার্ম। অর্থাৎ এগুলো আবার এসছে কোত্থেকে? এগুলো এসছে আমাদের দেখা যাবে যে আহ, যে ইকোলজি, বায়োলজি, এই জায়গাগুলো থেকে আসছে। ফলে আমাদের অনেক জায়গায় ব্যাখ্যা বিশ্লেষণের কিছু মানে পরিবর্তন আমরা দেখি, কিন্তু ব্যাখ্যা বা বিশ্লেষণ তুমি যখন করতে যাবে তখন মনে হবে যে না, এগুলো তো একই জিনিস। ফলে তুমি যদি রেফারেন্স দিয়ে দাও কোনো সমস্যা নাই, আর তুমি যদি মানে এইভাবে লিখো তাতেও কোনো সমস্যা নাই, যে আমি কনসেন্ট্রেশন, সেন্ট্রালাইজেশন, ডিকনসেন্ট্রেশন, ডিসেন্ট্রালাইজেশন এইভাবে যদি ব্যাখ্যা করি, তবে আমার কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে এই 6টা স্টেজকে ব্যাখ্যা করা। তবে তোমরা যদি ওকে কেউ স্যার। বলো যে আমরা ইনভার্সন, সাকসেশন, কনসেন্ট্রেশন, তারপর সেন্ট্রালাইজেশন এবং সেগ্রিগেশন এইভাবে দিব, আমার কোনো আপত্তি নেই তাতে, কারণ এই জায়গায় তো বইয়ের রেফারেন্স আছে এই জায়গাটার মধ্যে। আমি একটা লিটারেচার পেয়েছি, সেটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, ওই যেটার এই ব্যাখ্যাটা দেয়া আছে। কিন্তু আমি ডিপার্টমেন্টের যে বইটাতে, ম্যাকেনজির যে বইটাতে এই যে কনসেন্ট্রেশন, সেন্ট্রালাইজেশন এইভাবে আছে, সেই বইটার ইয়েটা এখনো পাইনি আমি।
আর আমার কাছে ওই বইটা একটু পুরনো, এই ভার্সন গুলো একটু পুরনো, এই পড়াশোনাও গুলো একটু পুরনো, বাট আমাদেরকে তো পুরনো জিনিস বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এগুলো তো দেখে আসতে হয়। ওকে, আমি তাহলে এই আলোচনা থেকে বেরিয়ে আসছি, আমরা এখন অন্য আলোচনায় যাই। স্যার একটা তোমরা, ছোট্ট প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের দেশের প্রেক্ষিতে কোন একটা আরবান ডিকে হওয়ার পরে সেটাকে কি প্রিজার্ভ করার চেষ্টা করা হয় বা এরকম আমাদের কোনো ছিটি আছে? ভেরি গুড কোশ্চেন। আমি আহ, আম, খুব ভালো লাগলো তোমাদের এই প্রশ্ন শুনে। যদিও তোমরা সবাই একদম প্রশ্ন করো না ইদানিং আর। তো খুব খুব ভালো প্রশ্ন। আমরা যদি মানে সমসাময়িক সময়ে আমাদের যে আরবান সেন্টার গুলো দেখি, তাহলে সবচেয়ে পুরনো আরবান সেন্টার হচ্ছে ঢাকা সিটি। এই শহরের প্রায় 400 বছরের হিস্ট্রি এই শহরটা গড়ে গড়ে ওঠার পিছনে। এবং আমরা স্পষ্টতই দেখি এই জায়গাতে আমাদের কিন্তু একটা পুরনো শহর আছে, এবং সেই শহরের অনেক কিছুই প্রিজার্ভ করা হয়েছে, আবার অনেক কিছু প্রিজার্ভ করা হয়ই নাই। কারণ এই জায়গাতে এখনো পর্যন্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস, কমিউনিকেশন, তারপরে ট্রেড, এগুলো কিন্তু খুবই ভাইব্রেন্ট। এবং অনেক দূর দূরান্তের মানুষ যারা বিজনেস করে তারা কিন্তু এই পুরোনো ঢাকার উপর ডিপেন্ডেন্ট। এবং আমি জানি না তোমরা জানো কিনা, আমার সাথে একটা মেয়ে কাজ করেছে, আম, ওকে হয়তো তোমরা চিনবা বা চিনতে নাও পারো, তোমাদের একটু সিনিয়রই হবে ও। ওর নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। ও এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ও এনভায়রনমেন্টাল সায়েন্সের লেকচারার এখন এই মুহূর্তে। তো আমরা একটা কাজ করেছি, সেই কাজটা ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর উপরে, আরবান, রুরাল এবং সাবারবান এরিয়াতে সেই কাজটা আমরা করেছি। তো সেই জায়গাতে আমরা দেখেছি, যখন আমরা আরবান এরিয়াতে কাজ করি তখন আমরা একটা জায়গা নিয়েছিলাম মিরপুরের বেনারসি পল্লী। তো আমরা সেটার ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ জানার চেষ্টা করেছি। তো সেটা জানতে গিয়ে আমরা দেখেছি যে মিরপুর বেনারসি পল্লীর যেই র মেটেরিয়ালস গুলো আসে, সেই র মেটেরিয়ালস গুলো সব পুরনো ঢাকায় পাওয়া যায়, এবং সেগুলো সব ওরা ওই জায়গাতে রিটেল বিজনেস করে। তাহলে তুমি চিন্তা করে দেখো যে মিরপুরের বেনারসি পল্লী শুধু ঢাকাবাসীর জন্য না, পুরো বাংলাদেশবাসীর জন্য একটা বড় বিশাল একটা এই জায়গাতে মার্কেট। এবং আমি বলবো শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রায় অন্য জায়গা থেকে যারা বাংলাদেশে আসে বা বিদেশিও আসে, তারা মিরপুর বেনারসি পল্লীতে যায়। এটা তোমরা অনেকেই জানো। এবং বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে যারা বিদেশে থাকে, তারাও এসে এই জায়গাতে শপিং করে যায়। এবং প্রত্যেকটা বিয়ের বাজারের একটা বড় অংশ কিন্তু এই মিরপুর বেনারসি পল্লীতে হয়, তোমরা সেটা জানো আমার মনে হয়। তো সেই জায়গায় দেখা গেছে যে তাদেরও এই র মেটেরিয়ালস গুলো সব পুরনো ঢাকার থেকে আনে, এবং তারা বলে যে পুরনো ঢাকার থেকে আনলে এক হচ্ছে ভালো জিনিস পাওয়া যায়, আর একটা হচ্ছে কম দামে পাওয়া যায়। আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদের, এরকম হাজারো পণ্য এখন ঢাকা শহরে এই পুরনো ঢাকার এই অংশটাতে বিক্রি হচ্ছে, এবং একটা বড় ট্রেড হচ্ছে এই জায়গাটার মধ্যে। ফলে এই এই জায়গাকে কখনোই চাইলেও কি করা যায় না যে প্রিজার্ভ করা যাবে শুধুমাত্র, না। হ্যাঁ আমি শুধুমাত্র পুরনো বিল্ডিং গুলোকে রেখে দেওয়ার জন্য আমরা প্রিজার্ভ করে ফেললাম একটা জিনিস। আরেকটা দিক হচ্ছে যে তোমার অনেকেই পুরনো বিল্ডিং এর ব্যক্তি মালিকাধীন ছিল বিদায় তারা কি করেছে, পুরনো বিল্ডিংটাকে ভেঙে ফেলেছে। ফলে মানে নগর প্রশাসন সে জায়গাতে হাত দিতে পারে নাই, কারণ সে বলেছে যে আমার বিল্ডিং আমি ভেঙে ফেলবো, তাতে তো অন্য কারো কিছু করার নাই, তাই না? তো সে কি করেছে, পুরনো বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিং তৈরি করেছে। এই প্রসিডিউরটা কিন্তু এখনো আছে। ফলে সিটি গভর্নমেন্ট চাইলেও এককভাবে এটাকে প্রিজার্ভ করতে পারে নাই। এইটা হচ্ছে যে মানে একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে সিটি গভর্নমেন্ট চাইলে পারতো, কিন্তু ওই রকমের রিসোর্স এই জায়গাতে দেয়া মানে খুবই টাফ। যদি মনে করো যে পুরনো ঢাকার এই যে পুরনো বিল্ডিং গুলো আমরা শুধুমাত্র প্রিজার্ভ করতে চাই, তাহলে হিউজ একটা এরিয়াকে এই জায়গাটার মধ্যে প্রিজার্ভেশনের মধ্যে আনতে হবে। তাহলে এই জায়গাতে আবার রিনিউয়াল প্রসেসে যেতে হবে, সেটা আর একটা প্রবলেম।
আবার নতুন কোনো বিল্ডিং তার সাথে যদি হয় তাহলে সেই আদলে হতে হবে। এখন যে নতুন বিল্ডিং বানাবে সে কি সেই আদলে তৈরি করবে কিনা, এইটাও একটা মোটিভেশনাল দিক। ফলে এই ধরনের প্রবলেম গুলো আমরা সিটি কর্পোরেশনের বা রাজুকের তরফ থেকে শুনি যে এত ধরনের প্রবলেম থাকাতে আসলে সেটা হয়ে ওঠে না। আর দ্বিতীয় কথা যেটা সেটা হলো গিয়ে যে বিল্ডিং গুলোকে আসলে প্রিজার্ভ করতে পারতো, সেই বিল্ডিং গুলোই আস্তে আস্তে কি হয়েছে, ডেমোলিশ হয়ে গেছে, অনেকগুলো বিল্ডিং নিজেই ভেঙে পড়ে গেছে। তাহলে সেই প্রসিডিউরটাই প্রথম থেকে কাজ করে নাই। এখন খুবই প্রমিনেন্ট কিছু জিনিস এই ঢাকা এই পুরনো ঢাকায় প্রিজার্ভ করা আছে, বাকিগুলো কিন্তু আস্তে 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 চলে যাচ্ছে। যে যেই যেই সম্পত্তিগুলো ডিসপিউট অ্যাসেট হিসেবে আছে সেগুলো এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে, বাট দাঁড়িয়ে আছে কোনগুলো যেগুলোর সক্ষমতা আছে, এগুলো হয়তো এক সময় ভেঙে পড়ার সম্ভাবনা আছে। তোমরা জানো কিনা আমি জানি না যে এগুলো প্রিজার্ভ করার পিছনে অনেক ফোর্স কাজ করছে, অনেকগুলো সংস্থা এই ঢাকা শহরের এই জিনিসগুলোকে প্রিজার্ভ করার কথা বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই এত সমস্ত কারণে এই বিল্ডিং গুলোকে আসলে প্রিজার্ভ করা যাচ্ছে না। এখন অনেক বিল্ডিং পড়ে আছে, এরকম পুরনো পুরনো বিল্ডিং, তোমরা চাইলে পুরনো ঢাকায় দল বেঁধে গিয়ে ঘুরে আসতে পারো। এবং সবচেয়ে বড় ইস্যু যেটা, এই পুরনো বিল্ডিং এর বিরুদ্ধে কিন্তু অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে, সেটা তোমরা জানো না। আমরা গবেষণা করতে গিয়ে দেখেছি যে এই বিল্ডিং গুলোতে অনেক লোকজন এখনো থাকে, এবং এই লোকজনগুলো আসলে পুয়ার পিপল, যারা অন্য কোনো জায়গায় থাকতে পারে না, তারা এই জায়গাতে কম ভাড়ায় এই বিল্ডিং গুলোর মধ্যে থাকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অনেক ছাপাখানা এখনো পর্যন্ত এই পুরনো বিল্ডিং গুলোর ভিতরে আছে, অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে। কিন্তু কথা হচ্ছে যে কেন পুয়ার পিপলরা থাকে এবং কম মূল্যের ইকোনমিক অ্যাক্টিভিটিস ওই জায়গাটার মধ্যে জড়ো হচ্ছে? কারণ এগুলোর রেন্ট কম, এগুলোর ভাড়া কম, কিন্তু সেই জায়গাতে একটা বড় ধরনের রিস্ক রয়ে গেছে। এই বিল্ডিং গুলো 100, 200, 300 বছরের হয়, যে কোনো সময় মানে ভেঙে পড়ার সম্ভাবনা আছে। ফলে এই জায়গাতে খুব রিস্কি, এবং সেই কারণেই যে এক্সপেন্সিভ কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিস কিন্তু সেই জায়গাটার মধ্যে যাচ্ছে না। তার মানে কি, এগুলো প্রিজার্ভ হোক বা কনজার্ভ হোক, এই ধরনের কোনো মানসিকতা এখন আমাদের মধ্যে আর নাই। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল পুরনো বিল্ডিং এর কথা বলছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। ওকে, আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলো। আছে কারো প্রশ্ন? স্যার ওটার মনে হয় আর কোশ্চেন নাই স্যার। হুম, আমিও ভাবতেছি যে তোমাদের কোনো কোশ্চেন নাই। ওকে, কোশ্চেন না থাকলে এই সাকিব, একটা মিনিট তোমরা একটু ধরো, হ্যাঁ, একটা মিনিট একটু জি স্যার। অপেক্ষা করো, হ্যাঁ। ওরা জিজ্ঞেস করতো কত হয়েছে।
হ্যাঁ লিখে রাখছি, তোমার মনে নাই? আচ্ছা আমি যেটা লিখে রাখছি সেটা হচ্ছে তোমার তোমাকে 18 তারিখ পর্যন্ত টাকা দিয়ে দিয়েছিলাম, 18 তারিখ পর্যন্ত। এরপরে তুমি 19 থেকে তুমি 26 পর্যন্ত দিয়েছো, মাঝখানে মনে হয় একদিন গ্যাপ দিয়েছো, 26 তারিখ পর্যন্ত দিয়েছো। হ্যাঁ একদিন গ্যাপ দিয়েছো, 26 তারিখ পর্যন্ত আমরা নিচ্ছি, টোটাল আমি বুঝতে পারছো? সেই হিসাবে তোমার 1 2 3 4 5 6 7 8 তো আসলে 7 দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ 8 দিনে হচ্ছে 16টা, হ্যাঁ 16টা। সেই হিসাবে তোমার আসছে হচ্ছে 960 টাকা। না না 70 করে না, তুমি 70 টাকা কি দাম দিছো না? এই বড় বড় দাম দিছো? না না এটা 60 টাকা করে দাও। না না বলে দিব কেন, তুমি ওই দিন দুটো ডাব দিছিল ওটা ভালো ছিল 70 টাকা। এই ডাব তোমার 70 টাকা করে কিনে নিবে, আমার কাছে তুমি বেশি করতে পারো। এটা একটা দিতে হিসাবে দাম করে হবে না। তুমি বলছো যে ওই ডাব আমার 70 টাকা দিতে হবে, ওই ডাব দিতে ওই ডাব আর তোমার ডাব দেওয়ার দরকার নেই, তুমি দিও না। দেখো এখন তো 70 টাকা করে দিতে হবে। আসলে কালে আর বলতে পারি তুমি বারবার আমার একটা কথা বলছো রাতে দিতে বলা ওদিকে একটা বিষয় দেব নিচে আসবে না আমিও 1120 হচ্ছে না, আপনি 70 টাকা করে দিয়েছেন। হ্যাঁ এখন আপনি কিন্তু 16 টাকা আপনার 70 টাকা করে 1120 হচ্ছে না। হ্যাঁ একদম 1120 দিয়েছে। মেয়েরা ভালো পড়াশোনা না কিছু কেন দাও কেউ চাইতে লাভ প্লিজ আমার খুব ক্লাস হচ্ছে, যাও দিকে। আমি বুঝছি না, তোমাদের মধ্যে এখনো অনেকে জয়েন করছে, আমি কি কেন এই সমস্যাটা কেন হচ্ছে আমি বুঝলাম না। এই জয়েন করা বা ক্লাস করার মানেটা কি? অলরেডি 30 মিনিট হয়ে গেছে।
স্যার আগের সিস্টেমে তাহলে চলে যান স্যার, ওই যে 10 মিনিট পরে আর ঢুকতে দিতেন না, ওইটাই বেটার ছিল স্যার, তাহলে ওরা মনে হয় ঠিক হইতো। এখন দেখো তোমার এই 32 মিনিট হয়ে গেছে, এখন ঢুকতেছে। তো এই ঢুকার মানেটা কি? এই ঢুকার মানে কি আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ভাবতেছি, বা যে ঢুকছে সে কি মনে করছো যে আমি একটা অ্যাটেন্ডেন্স পেলে আমার হয়ে যাবে? আপনি তো ওইভাবে অ্যাটেন্ডেন্স নেনও না, আপনি তো না, আমি কোশ্চেন নেই না তো অ্যান্সারের উপর ওইভাবে এটা অ্যাটেন্ডেন্স। এগুলা। আর তোমরা পরীক্ষায় খারাপ করবা, যারা এইভাবে স্যার ঢুকতেছো কেউ পরীক্ষায় ভালো করবা না। আমার পরীক্ষায় শুধু তারাই ভালো করবা যারা রেগুলার প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস করতেছো। স্যার কয়েকদিন ধরে মনে হয় নেটের একটু সমস্যা হচ্ছে, বারবার ডিসকানেক্টেড হয়ে যায়। না না, শোনো শোনো, নেটের সমস্যা হচ্ছে গত 2-3 দিন, এর আগে পিছনে কোনো নেটের সমস্যা ছিল না। এটা হইতে পারে 1-2 বার তোমাদের। আমরা তো উম প্রতিদিন মিটিং করছি, জুমে ক্লাস নিচ্ছি, তোমাদের তো একা না। আমি তো কই, আমি তোমার ডিজাস্টার ম্যানেজমেন্টে ক্লাস নেই, একটা ছেলে মেয়েও ঠিক এদিক সেদিক হয় না। হ্যাঁ, ওদের সংখ্যায় কম আছে, সেজন্য আমি বুঝতেও পারি যে কেউ যদি নাও করে তার আমি বুঝতে পারি। কিন্তু তোমাদের তো বোঝা যাচ্ছে যে হিউজ। এই পর্যন্ত তুমি মানে 30-25 মিনিট এর মধ্যে তোমরা জয়েন করেছো মাত্র কতজন, 60 থেকে 62 জন। এরপরে জয়েন করলে এখন হচ্ছে তোমার 72 জন। তো 25 মিনিট পরে জয়েন করছো 10 জন। তো এটা তো শুধুমাত্র জয়েন করার জন্য করেছো, আমার তো মনে হয় না ক্লাস করার জন্য। তো এইভাবে যদি ক্লাস করো তাহলে তো তোমাদের, আমি প্রথমে যেই যেই রেগুলেশনস এর মধ্যে ছিলাম সেটাতেই থাকবো। আমি প্রথম 5 মিনিটে যারা জয়েন করবে তাদেরকে নিব, বাকিদেরকে আমি নিব না। ফলে আমার আমার জন্য অ্যাসেস করাটাও সহজ হবে। ওকে, এখন আমরা যেটাতে যাচ্ছি যে ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটি। তোমরা হেডিং দিয়ে লিখে রাখো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি। এই ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি হচ্ছে যে তোমার আমাদের যে ল্যান্ড ইউজ সার্ভে করব সেই জায়গা তো খুব গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই ল্যান্ড ইউজ সার্ভে করতে গিয়ে যখন আমরা একটা শহরের সার্ভে করাই, একটা মৌজার বা গ্রামেরও সার্ভে করাই, অনেকেই এই সার্ভের রেজাল্ট এই ইন্টারনাল স্ট্রাকচার সিটির সাথে রিলেট করার চেষ্টা করে। যে ইন্টারনাল সিটির যেই মডেলগুলো আছে সেই মডেলগুলো আমরা যেই শহরগুলোকে সার্ভে করেছি তার সাথে কতটা মিলে, কতটা সিমিলারিটিজ আছে, কতটা ডিসিমিলারিটিজ আছে, এগুলো দেখার চেষ্টা করে। তো আশা করছি যে তোমরা এগুলো একটু মনোযোগ সহকারে শুনবে এবং বুঝার চেষ্টা করবে। ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটিজ, এই যে মডেলগুলো আমরা দেখছি এই মডেলগুলো খুব বেশি আগের নাই, মডেলগুলো পুরানো, এবং এগুলো হচ্ছে 1920 সালের দিকে আস্তে 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 এই মডেলগুলো ডেভেলপ করেছে। তার মানে 1900 সাল থেকেই প্রথম দিকেই এগুলো নিয়ে গবেষণা শুরু হয়, এবং এগুলোর এই মডেলগুলোর অনেক প্রথম প্রথমটাকে দ্বিতীয়টাকে শিকাগো স্কুল অফ থট বলা হয়। তো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটিজ বলতে আমরা কি বুঝাচ্ছি। যেমন তোমাদেরকে আরবান এরিয়া এবং সিটি স্ট্রাকচার আমি বুঝিয়েছি, সে জায়গা থেকেও এই ধারণাটা পাওয়া যেতে পারে। এর মধ্যে নাম্বার 1, আমরা যদি একটা শহরকে দেখি তাহলে দেখব যে শহরের একটা বাউন্ডারি আছে। তাহলে এই বাউন্ডারির ভিতরে তোমার, আমি বলছি যে যে এই টোটাল এরিয়াটাকেই আমরা বলছি একটা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটির মধ্যে কি থাকে, কিভাবে এটা আবর্তিত হচ্ছে, কিভাবে এটা ডেভেলপ হচ্ছে, কিভাবে বিভিন্ন ল্যান্ড ইউজ এসে এটার মধ্যে জড়ো হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের পরবর্তী যে মডেলগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে আলোচনা। কিন্তু একটু খেয়াল করে দেখো, আমরা যখন একটা ইন্টারনাল স্ট্রাকচার বলবো তখন সিটির মধ্যে আমরা প্রথমেই ধরে নেই যে এটার একটা ইনার সিটি থাকবে। আচ্ছা, ইনার সিটি থাকবে, আর একটা হচ্ছে আউটার সিটি থাকবে। ইনার সিটির মধ্যে আবার একটা অংশ থাকবে যেটাকে আমরা বলছি যে সিটি সেন্টার। সিটি সেন্টারকে আমরা অনেকভাবে ব্যাখ্যা করি। অনেক দেশে সিটি সেন্টার বলে, আবার অনেক দেশে ডাউন টাউন বলে, আবার অনেক দেশে এটাকে সিবিডি বলে। তাহলে ইন্টারনাল স্ট্রাকচার বুঝতে গেলে সিটির মধ্যে কয়টা অংশ আছে সেই জিনিসটাকে আমাকে বুঝতে হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, যখন আমি বললাম ইনার সিটি তখন তার মধ্যে আমি বললাম যে একটা সেন্ট্রাল এরিয়া থাকে, যেই সেন্ট্রাল এরিয়াকে আমরা বলি সিটি সেন্টার অথবা ডাউন টাউন, অথবা আমরা বলছি এটাকে সিবিডি। সিবিডি কথাটার অর্থ হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, ঠিক আছে?
তোমরা ছোট শহরকে যদি লক্ষ্য করো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা যে শহরের একটা অংশ আছে যে অংশটার মধ্যে খুব বিজি এরিয়া, এবং সেই এরিয়াতে দেখা যাবে যে তোমার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অ্যাগ্লোমারেট করে। এই জায়গাতে অ্যাগ্লোমারেশন একটা কথা যেটা শহরের ক্ষেত্রে খুবই প্রণিধানযোগ্য। এইটা নিয়ে অ্যাগ্লোমারেশন ইকোনমিস এগুলো নিয়ে অনেক তোমার লিটারেচার ডেভেলপ করেছে, অনেক ধরনের পড়াশোনা আছে, ইত্যাদি ইত্যাদি। একটা সেকেন্ড একটু ধরো। হ্যাঁ ইসমাইল বলো। না শোনো, তুমি তোমার হচ্ছে যেটা ওই যে আমি মামুনকে বলে রেখেছি, ওই মামুন একটা ব্যাগ রেডি করে রাখবে, তুমি শুধু এটা নিয়ে এসো, ঠিক আছে? তাইলে আপাতত হবে। আর ওই যে তোমার সাথে তোমার খালাম্মা আলাপ করেছে না কি, হ্যাঁ ওগুলা তুমি ওই যে যখন আবার ওই ইয়েতে নিউ মার্কেটে যাবে তখন আবার তুমি ওই জিনিসগুলো আনলেই হবে। আর এখন এখন তুমি ওইটা আনো কোত্থেকে? ইয়ে থেকে, ওই পলাশী থেকে? ও আচ্ছা, পলাশী যদি থাকে তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, পলাশী থেকে যদি আনো তাহলে এখনই নিয়ে আসো। এটা হচ্ছে একটা বাতি আগে তোমরা এখন 3 মিনিটে 60 জন জয়েন করেছে, 60। আর তখন তোমরা 30 মিনিটেও এত মানুষ জয়েন করোনি, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? কারণ তোমরা এক এক সময়ে এক একজন ঢুকেছো। আমি আগামী ক্লাসের জন্য তোমাদের 5 মিনিটে যারা ঢুকবে তাদেরকে শুধু রাখবো, আর বাকিদেরকে রাখবো না। আমি বাকিদেরকে আমি জয়েন করার সুযোগ দেব না। এখন আমাকে ওই কঠিন জায়গার মধ্যে যেতেই হচ্ছে। আর কেউ যদি পরে ঢুকতে চায় তার জন্য কেউ রিকোয়েস্ট করবে না, আমি আশা করি সাকিবও রিকোয়েস্ট করবে না, জি স্যার। কারণ এটা আমার প্রবলেম করছে এই মুহূর্তে। ওকে, আমি এই কথাটা আবার শেষের দিকে বলে দিব। আমরা আজকে একটা মডেল অন্তত দেখার চেষ্টা করছি। ইন্টারনাল স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, একটু খেয়াল করে দেখো। আমি আবারও বলছি, একটা শহরের ইন্টারনাল স্ট্রাকচার বলতে বুঝি যে শহরটার অ্যাকর্ডিং টু ডেনসিটি। অ্যাকর্ডিং টু ডেনসিটি বলতে আমরা বলছি যে পপুলেশন ডেনসিটি, ইনফ্রাস্ট্রাকচার ডেনসিটি, বিল্ডিং ডেনসিটি,
অন্যান্য যেই ইকোনমিক অ্যাগ্লোমারেশন আছে, যেমন এটা হইতে পারে ট্রেড অথবা বিজনেস অথবা কমার্স অথবা ইন্ডাস্ট্রি এবং অন্যান্য যত ফাংশন আছে, তার যে ডেনসিটি তার উপর বেস করে আমরা সিটিকে মানে যদি আমরা মনে করি যে এগুলোকে কনসেন্ট্রিক জোন হিসেবে সাজাবো, এরকম হয় না। সিটির মধ্যে সাধারণত দেখা যায় না যে একটা কনসেন্ট্রিক জোন, বাট একটা 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 সিটির ফরম্যাট পাওয়া যায়, একটা সিটির ফর্ম তৈরি হয়, যেটা থেকে বোঝা যায় যে কেন্দ্র থেকে যখন একেবারে পেরিফেরির দিকে যাই তখন শহরের ডেভেলপমেন্টটা আসলে এরকমই হয়। সেই দিক দিয়ে আমরা খেয়াল করলে একেবারে সেন্ট্রাল যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা বলি তোমার সেন্ট্রাল সিটি, অথবা এটাকে আমরা বলছি যে সিটি সেন্টার অথবা টাউন সেন্টার অথবা ডাউন টাউন অথবা এটা সিবিডি বলি। আমরা আমাদের যে সমস্ত লিটারেচার গুলো আমরা দেখছি সে জায়গাতে সিবিডি লিখা, যেটাকে আমরা বলছি তোমার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এরপরে যেটা এরিয়া আসে সেটা হচ্ছে যে একটা ডেন্স আরবান এরিয়া, যেটাকে বলা হয় সিটি সেন্টারের বাইরের এরিয়া, মানে আউট অফ দ্য সিটি সেন্টার। সেটাও একটা আরবান এরিয়া, বাট সেই জায়গাতে দেখা যাচ্ছে যে কি, যেমন যখন আমরা সিবিডি বলবো তখন এই জায়গাতে আহ, মানে কমার্শিয়াল এবং বিজনেস অ্যাক্টিভিটিজ এর আধিক্যটা বেশি থাকবে। কিন্তু এর পরের ফেজে যখন আমরা চলে যাব তখন দেখবো যে ওই জায়গাতে রেসিডেন্সিয়াল এরিয়া আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং এই ফেজগুলো যখন একটার পর একটা শুরু হবে তখন দেখা যাবে যে আমরা যে ডেনসিটির কথা বলছি সেই ডেনসিটি, সেটা পপুলেশন হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, অথবা আর অন্য ধরনের অ্যাগ্লোমারেশন হোক, সেই ডেনসিটি গুলো আস্তে আস্তে কমতে থাকে। পেরিফেরির কাছে গিয়ে দেখা যায় ডেনসিটি একদমই কমে গেল। কোনো কোনো আরবান পেরিফেরি আছে যেই পেরিফেরিতে দেখা যাচ্ছে যে আরবান আরবানের যে কমার্শিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত অ্যাক্টিভিটিস সেগুলো আস্তে আস্তে একেবারেই কমে যায়, এবং ছোট শহরের সাথে বড় শহরের মধ্যে একটা বড় পার্থক্য হয়। বড় শহরে দেখা যায় যে সাধারণত ওই যে আমরা যেটা বললাম যে সেগ্রিগেটেড হয়ে দেখা গেল যে জমির দাম যখন বেড়ে গেল, হাউস রেন্ট যখন বেড়ে গেল, ট্যাক্স যখন বেড়ে গেল, কনজেশন যখন হয়ে গেল, তখন সেদিক থেকে কোনো কোনো অ্যাক্টিভিটিস তোমার পেরিফেরির দিকে চলে যায়। ফলে পেরিফেরিতে বিশেষ ধরনের কিছু ইকোনমিক অ্যাক্টিভিটিস অথবা ইন্ডাস্ট্রিজ অথবা আলাদা ধরনের রেসিডেন্সিয়াল এরিয়া অথবা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এগুলো দেখতে পাওয়া যায়। কিন্তু ছোট শহরের মধ্যে দেখা যায় যে একেবারে কেন্দ্রে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস কনসেন্ট্রেট করছে, তার সাথে অন্যান্য ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকে, যেহেতু সেটা তখনও ওই ধরনের একটা কি বলে ইন্টারনাল স্ট্রাকচারের রূপ লাভ করে না। এবং পেরিফেরির দিকে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তোমার প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস হচ্ছে। তোমরা যদি বাংলাদেশের ছোট ছোট শহরগুলো দেখো দেখবে যে তার সমস্ত আম, মানে শহরগুলো একই ধরনের স্ট্রাকচার আমরা দেখি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমি খুব ক্রুডলি এটাতে দেখি তাহলে আমার প্রথমে একটা আরবান এরিয়া থাকবে, পরে একটা সাবারবান এরিয়া থাকবে, তারপরে শেষের দিকে একটা রুরাল এরিয়া থাকে, আনটিল দ্য বাউন্ডারি এন্ডস। যে জায়গাতে বাউন্ডারিটা শেষ হয়ে যাবে সেই জায়গাটার মধ্যে আমরা দেখছি যে একটা গ্রিন বেল্ট তৈরি হয়। এই গ্রিন বেল্ট আসলে কিছুই না, এই জায়গাতে যেহেতু একটা তোমার একটা ভেজিটেশন কাভারেজ থাকে, ভেজিটেশন কাভারেজ ইন টার্মস অফ এগ্রিকালচার হতে পারে, ইন টার্মস অফ তোমার ফরেস্ট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ফলে এই শহরের শেষ প্রান্তটাকে আমরা অনেকেই গ্রিন বেল্ট বলি। আমরা এটাকে বলি যে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া, রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া। তাহলে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া আমি যখন বলছি তখন আমাকে এই জায়গাতে ভাবতে হচ্ছে যে এই জায়গাতে তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে। তাহলে বিভিন্ন সায়েন্টিস্ট, জিওগ্রাফার, ইকোনমিস্ট বিভিন্নভাবে এগুলোকে ব্যাখ্যা করে থাকে। যে ইকোনমিস্ট সে চেষ্টা করে যে ইকোনমির আদলে জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য, যে তাহলে আমরা যেটাকে সাবারবান এরিয়া বলছি বা রুরাল আরবান ফ্রিঞ্জ বলছি, তাহলে সেটার ইকোনমিক স্ট্রাকচার গুলো কি কি। সোশ্যোলজিস্টরা চিন্তা করে সে জায়গার কমিউনিটি ডেভেলপমেন্টটা কি হলো। আমরা যারা জিওগ্রাফির লোকজন তারা চিন্তা করি যে জিওগ্রাফিক লোকেশন হিসেবে ওইগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস বা সোশ্যাল অ্যাক্টিভিটিস ওই জায়গাতে কিভাবে অ্যাগ্লোমারেটেড হচ্ছে, কেন একটার সাথে আরেকটার কোহিশন হচ্ছে, একটা থেকে আরেকটা কেন দূরে থাকছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করি। তাহলে আশা করি তোমরা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি বুঝতে পেরেছো।
যদি কারো প্রশ্ন থাকে। স্যার সাব আরবান এরিয়ার পরের স্টেজটা কি? সাবারবান এরিয়াটাকেই আমরা শেষ এরিয়া হিসাবে ধরি, কিন্তু অনেকেই ওটাকে বলে যে সাবারবান এরিয়া হচ্ছে যে তোমার আমাদের যখন আরবান এরিয়াটা শেষ হয়ে গেল তখন আরবান ডেন্সিটিটা কমতে থাকে, তখন এর পরের অংশটাকেই আমরা সাবারবান এরিয়া বলি। এবং এর পরের যে ফেজটা সেটা হচ্ছে যে একটা রুরাল পার্ট শুরু হয়। সিটির লিমিট কিন্তু শেষ হয়নি, সিটির লিমিটটা কিন্তু আরো পরে, অর্থাৎ সিটির যে বাউন্ডারি সেটা আরো পরে, কিন্তু এই বাউন্ডারির ভিতরে দেখা যায় যে অনেক রুরাল এরিয়া রয়ে গেছে। তাহলে আমরা ব্যাখ্যাটা দিচ্ছি কিভাবে? আমরা ব্যাখ্যা দিচ্ছি যে একটা সেন্ট্রাল সিটি, তারপরে একটা আরবান এরিয়া, তারপরে সাবারবান এরিয়া, তারপরে হচ্ছে আমার আরবান পেরিফেরি। এই যে সাবারবান এরিয়া এবং আরবান পেরিফেরি বলছি, এই অংশটাকেই অনেকে বলে যে এটা রুরাল আরবান ফ্রিঞ্জ। আরবান এরিয়ার প্রান্তীয় দেশকে বলা হয় আরবান ফ্রিঞ্জ, এবং আরবান ফ্রিঞ্জ যখন শেষ হয়ে গেল তখন রুরাল ফ্রিঞ্জ শুরু হলো। দেখো আমার কথা বুঝতে পেরেছো কিনা? স্যার আরো বাইরের দিকে, মানে না, আরো ওয়াইড। আমরা তো বলছি এটা আরবান পেরিফেরি। আরবান পেরিফেরিটা আর বাইরের দিকে না, আমরা যতটুকু নিয়ে আলোচনা করব আমরা সিটির লিমিট পর্যন্ত থাকবো, সিটির বাউন্ডারি পর্যন্ত থাকবো, তার বাইরে যেতে চাচ্ছি না আমরা। ঠিক আছে? সিটির সিটির ভিতরেই, বাউন্ডারির ভিতরেই দেখা যায় যে আমরা এই অংশগুলো অনেক সময় দেখি, আবার অনেক সময় দেখি না। যদি ট্রু এবং এক্সাক্ট সিটির কথা তোমাদের মনে থাকে যে আমরা ট্রু সিটি বলেছি কি পুরো সিটিটাই হচ্ছে আরবান এরিয়া, তাহলে সেই জায়গাতে তুমি কিন্তু ওই সাবারবান এরিয়াকে খুঁজে পাবে না। অনেক শহর আছে যে পুরোটাই তোমার আরবান এরিয়া হয়ে গেছে, তখন সেই জায়গাতে তুমি সাবারবান এরিয়াকে খুঁজে পাওয়া মুশকিল হবে। আমরা সাবারবান এরিয়াটাকে যেই অর্থে ডিফাইন করার চেষ্টা করি, রুরাল ফ্রিঞ্জও ফিরে পাবে না, বাট সিটির শেষ প্রান্তকে আমরা বলি পেরিফেরি। আচ্ছা, তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা স্ক্রিন শেয়ার করছি, সেই জায়গাতে আমি দেখি যে তোমাদের কিছু দেখানো সম্ভব হয় কিনা, তাহলে সহজে বুঝতে পারবে। স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আমরা যদি এরকমের একটা 3 ডাইমেনশনাল ছবি দেখছি, এই ছবিটা খেয়াল করে দেখো, মাঝখানে দেখো একেবারে উঁচু উঁচু বিল্ডিং, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এই জায়গাতে ইনফ্রাস্ট্রাকচারের কনসেন্ট্রেশনটা অনেক বেশি হাই। আস্তে আস্তে কি করলো, এই উঁচু বিল্ডিং থেকে আমরা যতই প্রান্তীয় দেশে যাচ্ছি তখন দেখো এই জায়গাতে একটা গ্রিন বেল্ট দেখা যাচ্ছে, যদিও অতটা গ্রিন না এই জায়গাটা। ওকে, এই জায়গাটা আবার দেখো আমরা যখন এটাকে কি করে ফেলছি, ডিসেকশন করার চেষ্টা করছি, তখন দেখতে পাচ্ছি যে এগুলো কতগুলো বলয় হিসেবে দেখা গেছে, সার্কেল রিং হিসেবে দেখা যাচ্ছে। তখন এই সার্কেলকে আমরা কি করছি, যখন আমরা এই 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 ইনার সার্কেলটা দেখছি সেটা হচ্ছে সিবিডি, বুঝতে পেরেছো? আর এই যে আউটার সার্কেল, যেটা এই আউটার সার্কেলটাকে আমরা বলছি যে এটা একটা গ্রিন বেল্ট, অর্থাৎ এটা সিটির শেষ প্রান্ত বা পেরিফেরি। তাহলে এগুলো যদি আমরা সহজে বুঝার চেষ্টা করি, আমরা এরকম ইন্টারনাল স্ট্রাকচার পরে দেখবো, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু যদি এইরকম আমরা দেখি তাহলে দেখবে যে কি, যে এই এই অংশটা হচ্ছে আরবান এরিয়া, এবং এই আরবান এরিয়ার পরের ফেজ হচ্ছে তোমার রুরাল এরিয়া শুরু হলো। তাহলে এইটাকে আমরা বলছি যে এইটা পুরোটা এই এই আরবান এরিয়ার যে জায়গায় শেষ প্রান্ত এবং রুরাল এরিয়া যেটা শুরু, সেটাকে আমরা বলছি সাবারবান এরিয়া, এবং এই দুটোকে অনেক সময় আমরা একসাথে বলছি রুরাল আরবান, আরবান রুরাল ফ্রিঞ্জ অথবা রুরাল আরবান ফ্রিঞ্জ। ঠিক আছে? এই জায়গাতে এসে আরবান এরিয়ার ক্যারেক্টারিস্টিক্স গুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে, আর এই প্রান্ত দেশে এসে একেবারে দেখা যায় যে রুরাল ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু তুমি কিন্তু তখনও সিটির ভিতরে আছো, সিটির বাইরে কিন্তু যাও নাই, তোমার লিমিট কিন্তু এই জায়গাটার মধ্যে। আবার অনেক সময় দেখা যায় যে আরবান এরিয়াটা একেবারে সিটির লিমিট পর্যন্ত চলে আসছে, তখনই এটাকে আমরা আরবান এরিয়ার উপর ভিত্তি করে 3 ধরনের সিটি বলেছিলাম। কার মনে আছে দেখি, কে বলবে আগে আগে? শফি সাহেব, ওয়ালাইকুম সালাম। স্যার 11টা যেটা হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, কেউ বলবে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কে বলছো বলো? আসপাদারা জলি। হ্যাঁ জলি বলো। আমি তোমাকে স্যার ক্রেডেনশিয়াল। আরবান এরিয়ার উপর করে সিটিকে 3 ভাগে ভাগ করা হয়েছিল। ট্রু সিটি, হ্যাঁ আন্ডার বাউন্ডেড এন্ড ওভার বাউন্ডেড সিটি। ওকে, ভেরি গুড। এখন এখন আচ্ছা দেখো, যদি তোমার তোমার রোল নং কত? স্যার 3। মাত্র 3 তোমার রোল নং? জি স্যার। 100 না? আচ্ছা না ঠিক স্যার, আছে, শুধু শুধু 3। আমি দেখি 103 আমার চোখে পড়ছে, দেখি 3 খুঁজে পাওয়া যায় কিনা। সবার নামই তো আমার কাছে লেখা আছে। 2 দেখছি, 3 কোথায় গেল? আচ্ছা, আমি হয়তো খুঁজে পাবো, তোমার নাম আমি নিজে লিখে রাখি, এটা পরে আমি কনভার্ট করে দিব। এগুলোকেই আমি বলছি যে অ্যাসেসমেন্ট, ঠিক আছে? তোমাদের প্রতিদিনের অ্যাটেন্ডেন্স নিয়ে কিন্তু আমি অ্যাসেসমেন্ট তৈরি করছি না। ফলে কেউ যদি হঠাৎ করে এসে এই জায়গাতে আমার ক্লাসে উত্তর দিতে না পারো, সে কিন্তু একটা ক্রস মার্কস পাচ্ছ। এই ক্রস মার্কস এর অর্থ হচ্ছে তুমি অ্যাসেসমেন্টের পিছনের দিকে চলে যাচ্ছ। আর যারা টিক চিহ্ন পাচ্ছ, এরকম কয়েকজনের 2টা 3টা টিক পেয়ে গেছো, তাহলে তারা কিন্তু পিকে থাকবে। আমি একটু অন্যভাবে ক্লাসটা নেই, অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। এখন তোমরা যদি কেউ না বুঝে থাকো, তাহলে সেটা আমার জন্য দুঃখজনক হবে। আমি ট্রাই করি নানাভাবে তোমাদেরকে বোঝাতে, এবং কোনো একটা কম্পোনেন্ট আরবান জিওগ্রাফিতে থেকে যাতে বাদ না পড়ে যায়, আমি সেভাবে পড়াই না। ফলে তোমাদেরকেও ঠিক একইভাবে আমার সাথে তাল দিয়ে চলতে হবে। ওকে, তোমার নামটা আরেকবার বলো। কে বলছিলে? উত্তর কে দিয়েছিলে? স্যার আশফাতারা জলি স্যার, আচ্ছা, রোল নং 3। জলি। জলি কি চলে গেল নাকি আবার? স্যার নেটওয়ার্ক চলে গেছিল, আবার আসছি। ওকে ঠিক আছে। আচ্ছা, একজনকে দেখা যাচ্ছে, আমি দেখি এটা কোনজন। ওকে, তাহলে দেখো এই জায়গাতে আমরা কিন্তু একটা ইন্টারনাল স্ট্রাকচার দেখতে পাচ্ছি শহরের। যেমন একটু খেয়াল করে দেখো যে এই জায়গাতে বলছে যে বিল্ট এনভায়রনমেন্ট। তোমরা এখন এই শব্দগুলো খুব ভালো মতো জানো যে বিল্ট এনভায়রনমেন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে যেহেতু ইনার সিটি, সেহেতু বিল্ট এনভায়রনমেন্ট এই জায়গাতে খুব অ্যাগ্লোমারেটেড হবে এই জায়গাটার মধ্যে। তারপর দেখা গেছে যে সেগ্রিগেশন, অর্থাৎ এই জায়গাতে একটা সেগ্রিগেশন হয়েছে। এই জায়গায় রেসিডেন্সিয়াল সেগ্রিগেশন হবে, ইন্ডাস্ট্রিয়াল আলাদা চলে যাবে। তো প্রথমে হয়তো ইন্ডাস্ট্রির কিছু কিছু অংশ দেখা যায় যে সিটি সেন্টারের ভিতরেই হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট তৈরি হবে, ইন্ডাস্ট্রিয়াল একটা আলাদা ধরনের অ্যাগ্লোমারেশন হবে, তখন একটা আলাদা জায়গা। এগুলো আমরা খুব ডিটেল আলোচনা করব, বিশেষ করে ঢাকা সিটিকে এক্সাম্পল হিসেবে ধরে। এবং সাথে সাথে আমরা ছোট ছোট শহরের এক্সাম্পল তুলে ধরবো এই জায়গাটার মধ্যে। তো আমরা বলেছি যে আজকে আমাদের কত মিনিট বাকি আছে সাকিব এই সেশনের? স্যার এটা এখনো দেখাচ্ছেন তো স্যার? স্যার 25 মিনিটের মতো তো আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা অ্যাটলিস্ট এগুলো নিয়ে তো আমাদের এই যে ইন্টারনাল স্ট্রাকচার যেই কথাগুলো, সেগুলো আমরা আজকে যেই একেবারে জেনারেল যে অ্যানালাইসিসটা, সেটা আমরা বুঝতে পারলাম কিনা, এটা খুব জরুরি এখন আমাদের। যে আমরা বলছি যে একটা শহর একেবারে আমাকে সিটির লিমিট পর্যন্ত ভাবতে হবে, অর্থাৎ বাউন্ডারি পর্যন্ত ভাবতে হবে। তাহলে বাউন্ডারি থেকে আমি আস্তে 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 ভিতরের দিকে ঢুকতে পারি, অথবা ভিতর থেকে অ্যানালাইসিস করে আমি বাউন্ডারির দিকে যেতে পারি। তাহলে মূলত আমি এই জায়গাটা 3টা সার্কেল পাবো। একটা সার্কেলকে আমি বলছি ইনার সিটি, সেটাও আরবান এরিয়ার অংশ। আউটার সিটি, সেটাও আরবান এরিয়ার। কিন্তু আমি যদি আরবান এরিয়া দিয়ে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে টোটালটাকে আমি বলবো একটা আরবান এরিয়া। তারপরে হচ্ছে দেখা যাবে যে সাবারবান এরিয়া, তারপরে দেখা যাবে যে একটা রুরাল এরিয়া পাবো। তাহলে আরবান এরিয়াকেও যদি আমি ডিভাইড করি, তাহলে কিন্তু 3টা অংশ পাচ্ছি। কিন্তু আরবান এরিয়ার ভিতরে একটা ইনার আরবান এরিয়া পাওয়া যাবে বা ইনার সিটি পাওয়া যাবে, এবং ওই ইনার সিটির মধ্যে একটা অংশ থাকবে যেটাকে আমরা বলবো সিটি সেন্টার অথবা সিবিডি অথবা ডাউনটাউন অথবা সেন্ট্রাল সিটি। আমরা যে নামেই ডাকি না কেন, এইটা সিটির একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন আমি তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমরা যদি এটা ঢাকা শহরের জন্য চিন্তা করি, তাহলে এই সিবিডি কিন্তু
অনেকগুলো সিবিডি পাওয়া যাবে এই জায়গাটার মধ্যে, নট এ সিঙ্গেল নোড অর নট এ সিঙ্গেল সিবিডি। তুমি যদি পুরনো ঢাকার জন্য খেয়াল করো তাহলে সেই জায়গাতে আমরা একটা সিবিডি পাবো, যে সিবিডি নেচার হবে এক ধরনের। আবার আমরা যদি মোটামুটি ডেভেলপ ঢাকার জন্য চিন্তা করি, যে জায়গাতে আমরা থাকি, আমাদের রমনা এরিয়া, তারপরে আমাদের যেটাকে বলছে যে মিক্সচার অফ নিউ সিটি অ্যান্ড ওল্ড সিটি, সেই জায়গায় যেমন মনে আমাদের ইউনিভার্সিটি, এই এরিয়াটার মধ্যে আবার আরেক ধরনের সিবিডি পাওয়া যাবে, যেটা একদম ট্রু এক্সাক্ট সিবিডি, যেমন মতি সিবিডি আছে তোমরা জানো। তাহলে সেই সিবিডির যে নেচার সেটা তুমি পুরনো ঢাকার সাথে মিলাতে পারবে না। আবার তুমি যদি আরেকটু নতুন ঢাকার দিকে যাও তাহলে সেই জায়গাতে উই হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ সিবিডিজ। একটু খেয়াল করে দেখো, আমরা যদি মিরপুর 10 এর দিকে তাকাই, সেই জায়গাতে কিন্তু এক ধরনের অ্যাগ্লোমারেশন হয়েছে, সেই জায়গায় একটা মার্কেট প্লেস সৃষ্টি হয়েছে। সেই জায়গাতে কিন্তু আবার মতিঝিলের মধ্যে যে ধরনের আমরা দেখি যে কমার্শিয়াল মানে অ্যাক্টিভিটিসটা খুব বেশি, এই জায়গাতে বিভিন্ন ইন্ডাস্ট্রির বা কোম্পানির হেড অফিস গুলো আছে, সেই জায়গাতে এক ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আমরা দেখি, সেটা কিন্তু তুমি মতিঝিল 10-এর মধ্যে পাবে না, সরি মিরপুর 10-এ পাবে না। আবার যদি তুমি মিরপুর 10 ফেলে দিয়ে তুমি যদি কি বলে গুলশানের দিকে যাও, তাহলে গুলশান এরিয়াতে দেখা যাবে যে আরেক ধরনের আমরা একটা অ্যাগ্লোমারেশন পাবো, সিবিডি পাবো। তাহলে তার নেচার আবার দেখা যাবে যে মতিঝিল মিরপুরের সাথে মিলবে না, মতিঝিলের সাথেও মিলবে না। আবার সেটা দিয়ে যদি তুমি একটু কারওয়ান বাজারের দিকে আসো তাহলে সেই জায়গাতে আরেক ধরনের মিক্সচার পাওয়া যাবে। তাহলে সেইটাকেও আমরা এক ধরনের সিবিডি বলছি, কিন্তু আমরা আদৌ সেগুলোকে সিবিডি বলবো কি বলবো না সেগুলোর কিন্তু কতগুলো মাপকাঠি আছে, সেগুলো আমরা সিবিডি যখন পড়বো আলাদাভাবে তখন কিন্তু আমরা সেগুলো শিখবো। এবং একটা থিওরি আছে যেটাকে আমরা বলছি কোর ফ্রেম থিওরি, কোর ফ্রেম থিওরি, সেই জায়গাটার মধ্যে আমরা শিখতে পারবো। সুতরাং দেখো আমি কিন্তু অনেক নতুন নতুন কনসেপ্ট এই জায়গাতে বলছি, কিন্তু পুরোনো কনসেপ্ট গুলো কিন্তু আমরা হারিয়ে ফেলছি না। তার মানে কি, তুমি যদি রেগুলার ক্লাসের মধ্যে যদি না থাকো তাহলে কিন্তু তুমি একটার সাথে আরেকটাকে রিলেট করতে পারবে না, কারণ এই জায়গাতে শেখার অনেক ব্যাপার আছে, অনেক ইস্যু আছে। তো যারা রেগুলার থাকবে এবং আমার ক্লাসটা যারা করবে তারাই কিন্তু পরীক্ষার মধ্যে ভালো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তোমরা যদি আমার ক্লাস লেকচারটা ভালো মতো নোট করো, মানে ইউ আর গোয়িং টু ফিনিশ 80% অফ ইউর রিডিংস, সেই জায়গাতে তুমি 80% পড়াশোনা তোমার হয়ে যাবে, আর তুমি মাথার মধ্যে এমন ভাবে এগুলো ঢুকে যাবে যদি তুমি বুঝার চেষ্টা করো, যদি না করো আমার তো কিছু করার নাই, যে তুমি এই জায়গাতে অনেকটা ফুলফিল হয়ে যাবে। আর তুমি যদি বুঝতে পারো তাহলে দেখবা যে আরবান জিওগ্রাফি পড়ে মজা আছে, আর তা না হলে কিন্তু মজা পাবে না। তাহলে আমরা খেয়াল করে দেখি, যদি এই ধরনের সিবিডি একটা ছোট আরবান, একটা ছোট শহরের মধ্যে খুঁজতে যাই তাহলে দেখবো এই ধরনের সিবিডি পাওয়াটাই মুশকিল হবে, যে আমরা এই ধরনের সিবিডি পাবো না। কারণ কি, ওই শহরের ইন্টারনাল স্ট্রাকচার মাত্র ডেভেলপ করছে, ঠিক আছে? তাহলে আমরা ঢাকা শহরের যে সিবিডির মাল্টি নোডাল সিবিডি দেখছি সেটা কিন্তু একটা ছোট শহরের মধ্যে পাওয়া যাবে না। আবার ঢাকা শহরের পাশাপাশি যদি আমরা চিটাগং, আদার মেট্রোপলিটন শহরগুলো যেগুলোরও বয়স এখনো পর্যন্ত কম না, সেগুলোর মধ্যে খেয়াল করবো যে ওই জায়গাতেও দেখা যাবে যে অ্যাটলিস্ট একটা দুইটা সিবিডি পাওয়া যাচ্ছে। তো এইভাবে তুমি প্রত্যেকটা সিটিকে ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করতে হবে তার ইন্টারনাল স্ট্রাকচার বোঝার জন্য। এককভাবে একটা ইন্টারনাল স্ট্রাকচার বুঝে সেটা সমস্ত সিটির মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। আমার কথা বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। ওকে, এখন আমরা একটা মডেল একটু বোঝার চেষ্টা করব। যেটাকে খেয়াল করে দেখো, আমরা এই জায়গাতে 3টা মডেল পড়বো, যেগুলোকে আমরা বলছি যে ল্যান্ড ইউজ মডেল, অথবা ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটির মডেল, অথবা আমরা অনেক সময় বলি যে এগুলোকে আরবান ইকোলজিক্যাল মডেল। এই আমরা 3-4 ভাবে এগুলোকে ব্যাখ্যা করে থাকি। এই মডেলগুলো নেক্সট ক্লাসে পড়বো। আজকে তোমাদের ইন্টারনাল স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমি খুব সহজে তোমাদেরকে এই মডেলগুলো 3টা একটু পরিচয় করে দিচ্ছি যাতে আমরা নেক্সট ক্লাসে খুব সহজে বুঝতে পারি।
এই মডেলগুলো তিনটা মডেল আমরা যদি টাইম ফ্রেমকে ধরি তাহলে 1920 সাল থেকে শুরু করে 1950 সালের মধ্যে এই মডেলগুলো ডেভেলপ করেছে। তাহলে কিছুটা আর্লি, তার মানে কি এরপরেও আমাদের কিছু কিছু মডেল আছে যেগুলোকে আমাদের ইন্টারনাল স্ট্রাকচারের জন্য জানতে হবে। এর প্রথম যে মডেল, সেই মডেলটাকে আমরা বলছি কনসেন্ট্রিক জোন মডেল। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? জি স্যার। এটাকে আমরা বলছি কনসেন্ট্রিক জোন মডেল। যেই মডেলটা তোমার একেবারে প্রথম দিকের মডেল, যেই মডেলের কে কেন্দ্র করে বলা হয় এগুলো মানে শিকাগো স্কুল অফ থটস এর প্রথম কনসেন্ট্রেশন, যেই কারণে এই মডেলটাকে বলা হয়েছে যে কনসেন্ট্রিক জোন মডেল। এর পরের যে মডেল আমরা পেয়েছি সেটাকে আমরা বলছি সেক্টর মডেল, এবং তারপরে যে মডেল আমরা পেয়েছি সেটাকে আমরা বলেছি মাল্টিপল নিউক্লি মডেল। তাহলে তোমরা দেখছো যে সিটির ইন্টারনাল স্ট্রাকচার সময়ের আবর্তে ক্যাচ করতে পারিনি, মাল্টিপল কি বললেন? মাল্টিপল নিউক্লি মাল্টিপল নিউক্লি এগুলো তোমরা আরো দেখতে পাবে। আর তোমাদের যে সমস্ত রেফারেন্স বইগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে এইগুলো মানে খুব ভালোভাবে বলা আছে, খুব ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, কারণ এগুলো ছাড়া মানে আরবান জিওগ্রাফির যে ব্যাখ্যা বিশ্লেষণ এটা সম্ভব না। এগুলোকে মানে আমরা যদি বলি যে আরবান জিওগ্রাফির বেসিক, তাহলে এগুলো বেসিকের মধ্যে পড়ে। ঠিক আছে? তো এগুলোর মধ্যে আমরা যখন এগুলোকে পড়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করব, তখন আমরা বুঝবো যে আমাদের এখনকার যে আরবান স্ট্রাকচার আছে, বাংলাদেশে যে আরবান স্ট্রাকচার আমরা দেখছি তার সাথে দেখা যাবে যে কিছু অংশ মিলে গেছে, আবার কিছু অংশ মিলানো যাবে না। এটা মানে অ্যানালাইসিসের মধ্যে আমরা বুঝবো। তো এটা আমরা দেখছি যে কনসেন্ট্রিক জোন মডেল, এই মডেলটার সাথে সেক্টর মডেলের পার্থক্য আছে, এবং সেক্টর মডেলের সাথে মাল্টিপল নিউক্লি মডেলের পার্থক্য আছে, যেগুলোকে আমরা আগামী ক্লাসে এই তিনটা মডেল খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই মডেলগুলো বুঝলেও আমরা যেটাকে বলছি যে ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটিজ, সেই ইন্টারনাল স্ট্রাকচার অফ সিটিজ এর ব্যাখ্যাগুলো খুব ভালো করে বুঝতে পারবো। তো আমি তোমাদেরকে তিনটা মডেল একসাথে পড়ালে পরে একটু সুবিধা হবে। তো তিনটা মডেল সম্বন্ধেই বোঝা যাবে যে কোনটার সাথে কোনটার কতটুকু মিল আছে, কোনটার সাথে কতটুকু অমিল আছে, এগুলো জিনিসগুলো খুব ভালো মতো বোঝা যাবে। এবং তোমাদের পরীক্ষার জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অনেক সময় তিনটা মডেল একসাথে ব্যাখ্যা বিশ্লেষণ করতে দেওয়া হয়, আবার অনেক সময় এই তিনটা মডেলের মধ্যে পার্থক্য কি সেটা লিখতে দেওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় যে তিনটা মডেল না এসে দুটো মডেলকে তোমার একটার সাথে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে বলা হয়। তাহলে তোমাদের পরীক্ষার স্বার্থেই দেখা যাবে যে কি তিনটা মডেল একসাথে বুঝে ওঠাটাই ভালো, তাহলে আমরা একটার সাথে আরেকটাকে কি করতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো। ওকে, আমি এই জায়গাতে ছেড়ে দিচ্ছি তোমাদের। আমি ইন্টারনাল স্ট্রাকচারের যে বেসিক আইডিয়া, সেই বেসিক আইডিয়াটা আমি দেওয়ার চেষ্টা করলাম। এরপরে তোমাদের এগুলো বুঝতে খুব বেশি কষ্ট হবে না, তোমাদের যদি কারো প্রশ্ন থাকে। সাকিব, বলো। স্যার আমরা যে হচ্ছে ডিকে পড়েছি, ওইখানে স্যার ডিকে আমরা যে মানে আমাদের যে বিল্ডিং গুলা, পুরানো বিল্ডিং গুলা আমরা রেখে দিছি, ওইখানে একটু টেরোরিজমটা মানে ওইখানে সন্ত্রাসীবাদ মানে যারা টাইপসের মানে চুরি করে, চোর বা এই টাইপসের যারা, এরা তো ওইখানে মানে করতে পারে, যে আশ্রয় নিতে পারে। শোনো, আমাদের শহরের জন্য তো থাকার জায়গা নাই। এখন মনে করো যে ওই জায়গাতে তুমি যদি এই ধরনের টেরোরিস্ট খুঁজে পাও, তাহলে তোমার একটা ইনভেস্টিগেশন হবে, তোমাকে ইনভেস্টিগেট করতে হবে যে ওই জায়গাতে আসলে টেরোরিস্টটা থাকে কিনা।
তো পুরনো বিল্ডিং হলে পরেই সেটাতে যে টেরোরিস্টরা থাকবে এমন কোনো কথা নাই, নতুন বিল্ডিং ও টেরোরিস্টরা বেশি থাকে। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে যে মানে আমরা আরবান জিওগ্রাফি পড়ার জন্য যে ধরনের অ্যানালাইসিস গুলো করব সেটা হচ্ছে যে আমাদের ঢাকা শহরের জন্য যে ডিকে এরিয়াটাকে আমরা বলছি পুরনো ঢাকার শহর পুরনো অংশ, সেই জায়গাতে কি আছে সেই জায়গায় যদি আমরা ইনভেস্টিগেট না করি তাহলে বুঝতে পারবো না। তবে প্রাইমারি ইনভেস্টিগেশনে আমরা যেটা পেয়েছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। ওকে, দেখো তোমাদের আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি তোমাদের এই সেশনটা শেষ হলে আর রিনিউ করছি না আজকের জন্য। আমরা নেক্সট ক্লাসে 3টা ইকোলজিক্যাল মডেল ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং সেই জায়গায় আরো একটু বোঝার চেষ্টা করব ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি কি। পরে হয়তো আমাদের যে এক্সটেন্ডেড যে আরো থিওরি আছে সেগুলোকে তোমাদেরকে বুঝাবো। এখন তোমাদের যেটা বলে দিচ্ছি নেক্সট ক্লাসের জন্য, কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করো। নেক্সট ক্লাসের জন্য আমি বলে দিচ্ছি আমরা যেভাবে শুরু করেছিলাম যে তোমাদের একটা নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে জয়েন করতে হবে, সেটার সময় আমি 5 মিনিটের বেশি দিব না। 5 মিনিটের মধ্যে যারা জয়েন করবে তাদেরকে আমি রাখবো, এরপরে যারা জয়েন করার চেষ্টা করবে মানে নতুন হিসেবে তাদেরকে আমি নিতে পারবো না, তাদেরকে আমি নিব না। আর যারা ছুটে যাবে তারা হয়তো আবার জয়েন করতে পারবে, যে ডিসকানেক্ট হয়ে গেল জয়েন করতে চাচ্ছ তাদেরকে আমি শুধু নিব। আর তা না হলে 5 মিনিটের পরে কাউকে অ্যালাউ করবো না। আমি এটা তোমাদের প্রথমে বলেছিলাম, সেই রকম ভাবেই আমাদের নেক্সট ক্লাসগুলোতে যাব। কারণ তোমরা 30 মিনিট পর্যন্ত জয়েন করতে থাকবে সেটা আমি অ্যালাউ করবো না তোমাদের কাউকে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ফাইজা হুমায়রা রোল 59। আচ্ছা ফাইজা বলো। জি স্যার, স্যার আপনি যখন স্যার যে পেরিফেরি আর আরবান রুরাল ফ্রিঞ্জটা পড়াচ্ছিলেন ওই সময়টা আমি ডিসকানেক্টেড ছিলাম, এজন্য আমি ঠিক লেকচারটা অ্যাসিমিলেট করতে পারছি না। স্যার কাইন্ডলি আরেকবার একটু রিপিট করবেন? ডেফিনেটলি করব। তার সাথে যদি আরো কারো প্রশ্ন থাকে তাহলে বলে ফেলো ওই সংক্রান্ত। স্যার এখানে আমারও একটু সমস্যা ছিল, তাইলে ভালো হয় বলে দিবে। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো সমস্যা আছে? তাহলে আমি একবারে প্রশ্নের উত্তর দিয়ে এই অংশটা শেষ করছি। জি স্যার, এটাতে একটু আলোচনা করলে ভালো হবে। আচ্ছা, আমরা অনেকেই বলি যে আরবান পেরিফেরি। আরবান পেরিফেরি হচ্ছে আরবান এরিয়ার একেবারে সিটির লিমিট পর্যন্ত যে অংশটা সেটাকেই আমরা বলছি আরবান পেরিফেরি। কিন্তু আমরা যখন এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি, যে আমরা অনেকেই বলি যে ওইটা একটা ফ্রিঞ্জ এরিয়া। ফ্রিঞ্জ এরিয়া মানে কি, আমরা একটা সিটির যখন একদম প্রান্ত দেশে চলে যাব তখন আমরা ওই জায়গাটাকে বলছি ফ্রিঞ্জ এরিয়া। এখন এইটাকে আবার অনেকে মানে ডিফাইন করার চেষ্টা করে যে ফ্রিঞ্জ এরিয়াটাকে আমি সবটাকেই ফ্রিঞ্জ এরিয়া বলবো, বা আমরা যদি বলি যে এটা সিটির পেরিফেরি তাহলে একটা গ্রস কথা বোঝায় এটাকে। সিটির পেরিফেরি কোন জায়গায় গিয়ে সিটির পেরিফেরি শেষ হবে, বা পেরিফেরিকে আমরা কতটুকু পেরিফেরি এই জায়গাতে আমরা নির্ধারণ করব। এগুলো কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে যে এগুলোকে ডিমার্কেট করার চেষ্টা করে, যে আমি সাবারবান এরিয়া কতটুকু ধরবো, আমরা কোন অংশটাকে আরবান পেরিফেরি বলবো। তখন এগুলোকে আবার ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করার মানে করা হয়েছে এই জায়গাটার মধ্যে। যেমন বলা হয়েছে যেটাকে আমরা বলছি পেরিফেরি, সেই জায়গাটাইকেই অনেক সায়েন্টিস্টরা অনেক জিওগ্রাফাররা বলে এটা রুরাল আরবান পেরিফেরি বা রুরাল আরবান ফ্রিঞ্জ। আমরা যদি খুব গ্রসলি বলি তখন আমরা বলি যে এটা একটা ফ্রিঞ্জ এরিয়া, এটা একটা পেরিফেরি এরিয়া। কিন্তু যখন তুমি জিওগ্রাফার বলবে তখন এটাকে ডিফাইন করার চেষ্টা করবে, তখন এটাকে বলা হয় রুরাল আরবান ফ্রিঞ্জ। হ্যাঁ, তখন প্রশ্ন এসে যায় যে এই অংশটাকে তো আমি রুরাল আরবান ফ্রিঞ্জ বলছি, তাহলে কতটুকু আরবান ফ্রিঞ্জ আর কতটুকু রুরাল ফ্রিঞ্জ, এটাকেও অনেকে কি করে ডিমার্কেট করার চেষ্টা করে, ডিফাইন করার চেষ্টা করে। তাহলে তোমরা গ্রসলি ধরে নাও যে জায়গাতে আমাদের কোনো ওরকম কোশ্চেন অ্যারাইজ করার কথা না, যে জায়গাটাকে আমরা বলছি পেরিফেরি অথবা আমরা যেটাকে বলছি ফ্রিঞ্জ এরিয়া,
এটাকেই আমরা বলি রুরাল আরবান ফ্রিঞ্জ। এখন আরবান ফ্রিঞ্জ কতটুকু, রুরাল ফ্রিঞ্জ কতটুকু, এটা হচ্ছে প্রত্যেকটা সিটির মধ্যে ভ্যারি করবে যে কতটুকু রুরাল আরবান ফ্রিঞ্জ হবে। এটা আমরা যদি এটাকে ডিমার্কেট করতে চাই তাহলে সেই জায়গাতে ইনভেস্টিগেশনের কতগুলো বিষয় আছে, সেগুলো আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমরা ডিমার্কেট করতে পারবো। কোনো ক্ষেত্রে দেখা যায় যে রুরাল ফ্রিঞ্জটা অনেক বড়, আমরা ছোট শহরের ক্ষেত্রে দেখবো রুরাল ফ্রিঞ্জ অনেক বড়, আবার বড় শহরের ক্ষেত্রে দেখবো যে রুরাল ফ্রিঞ্জটা আস্তে 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 শ্রিঙ্ক হয়ে আসছে। কারণ কি, এটা আরবানাইজেশনের ফলে যখন আরবান এরিয়া বাড়তে থাকে তখন রুরাল ফ্রিঞ্জটা আস্তে আস্তে কমতে থাকে। দেখো, তোমাদের যদি এখনো কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো। স্যার তাহলে স্যার একটু যতটুকু বুঝেছি তাহলে কি জিনিসটা কি এরকম যে আমরা যদি কোনো ছোট শহরে দেখি তাহলে হচ্ছে সেখানকার গ্রিন বেল্ট বা যে ভেজিটেশন কভার বা এগ্রিকালচার এইগুলা হচ্ছে ছোট শহরগুলাতে অনেক বেশি পরিমাণে থাকবে, মানে রুরাল ফ্রিঞ্জে। আর হচ্ছে যদি কোনো বড় শহরে দেখি তাহলে এই যে কাভারেজ তারপর গ্রিন বেল্ট এগুলি অল্প পরিমাণে থাকবে, সেটাই তো? সেটাই, কিন্তু তোমার এই যে ছোট শহর বড় শহর বলছো, এগুলো কিন্তু আবার তোমার কত, মানে এটার বয়সটা কত সেটাও কিন্তু এই জায়গাতে হিসাব করতে হবে। যে নতুন শহর, পুরনো শহর, অনেক শহর কিন্তু ছোট সাইজে কিন্তু সে অনেক আগে ডেভেলপ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু আবার এটাকে ভিন্নতা আসতে পারে। অর্থাৎ আনটিল অর আনলেস তুমি যখন একটা শহরকে ইনভেস্টিগেট করছো না, বিচার বিশ্লেষণ করছো না, মানে ততক্ষণ পর্যন্ত তুমি বের করতে পারবে না যে এটার ফ্রিঞ্জ এরিয়া কতটুকু, রুরাল ফ্রিঞ্জ কতটুকু, আরবান। আসলে এই ইনভেস্টিগেশন গুলো আমরা চাইলেই করতে পারি। আমরা এই যে ল্যান্ড ইউজ মডেলটা দেখবো, সেই জায়গাতে আমরা বুঝতে পারবো যে আমাদের যদি কারো আগ্রহ থাকে যে আমরা যখন একটা এমএসসি থিসিস করব, সেই থিসিসের মধ্যে আমরা এই ধরনের অ্যানালাইসিস করব, একটা সিটির স্ট্রাকচারকে বোঝার চেষ্টা করব, তখন কিন্তু তারা এই ধরনের থিসিস করতে পারে চাইলে। জি স্যার, ঠিক আছে। আমরা জিআইএস আরএস অ্যানালাইসিস করে এগুলো খুব সহজেই বের করতে পারি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ ওয়েলকাম। তাহলে আমরা এই জায়গাতে আজকে শেষ করে দেই, আমাদের 1-2 মিনিট সময় বাকি আছে। আমরা নেক্সট ক্লাসের জন্য ওই রুলস রেগুলেশনস গুলো মেনটেন করবো আশা করি সবাই। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো সবাই।